কি ঘটেছে সেটা না দেখলো এই কদিন আজকে ভাঙচুর করা হয়েছে। ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে, ওই দিক থেকে মাইক দিয়ে কুমিল্লার ওইদিকে আপনার মাইক বাজিয়ে তারপরে নানান খারাপ কথাবার্তা বলা হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বর্ডারে যেটা করা হয় ওই ধরনের করেছে। 4 মাস হইলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে? আরে ভাই এখন কি এত সোজা নাকি? বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন। ভারতের কত সামরিক শক্তি আছে। এখানে বিশৃঙ্খলা বাধাক বাংলাদেশের মানুষের যদি 5,000 মানুষও বেঁচে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম 5,000 মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে। যেইভাবে সম্ভব, গেরিলা হোক, যেইভাবে হোক তারা চালায় যাবে। সো আমি সমস্যা কি? আমার এখানে তারা বাধাইলে তার 7 সিস্টার যাবে, ওইদিকে কাশ্মীর যাবে, ওইদিকে লাদাখ যাবে, সব যাবে। তারা যুদ্ধ শুরু করুক। এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান, চীন তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হইলে সাথে, সাথে যেন তার ওইদিকে ভারত যে একটা উগ্র জাতি, ভারত যে একটা সন্ত্রাসী জাতি, ভারত যে একটা অসাম্প্রদায়িক জাতি, সেটা তারা আবারও প্রমাণিত করেছে বাংলাদেশের সহকারী দূতা কমিশনারের হামলা করে। দর্শক, ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, নতুন করে পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত এবং পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনা উচিত কিনা, অবশেষে ভারত, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে নতুন কিছু তথ্য দিয়ে আলোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন আমাদের ভারতের সাথে যুদ্ধ করতে এই দেশের মানুষ প্রস্তুত রয়েছে এবং সেই যুদ্ধের জন্য মানুষ মুখিয়ে আছে এবং ভারতও সেই যুদ্ধের শরিক হবে। সাংবাদিক ইলিয়াস সহ একটা বড় আলোচনা আমরা শুনবো। আশা করি এই ভিডিও থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো। আমাদের উপ হাইকমিশন যেটা আগরতলা, সেটা ঘেরাও করেছিল এবং সেখানে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে। এটা কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ লঙ্ঘন এবং এটা ভারত করিয়ে দেখিয়েছে। 2 নম্বর বিষয়টা হলো বাংলাদেশ ক্ষোভ জানিয়েছে এবং বাংলাদেশ বলেছে এটা পরিকল্পিত ঘটনা, মানে পরিকল্পিত এটা ঘটানো হয়েছে, কারণ ওই সময়টা পুলিশ পাশে থাকলেও নিষ্ক্রিয় ছিল, কোনো সন্ত্রাসীকে বাধা দেয়নি। আর তারপরের যে ঘটনা সেটি হলো আমাদের ওপারের দিদি, আমরা যাকে দিদি বলি খুব সম্মানের দিয়ে ভালোবাসা দিয়ে, যে আমাদের তিস্তার পানি দিচ্ছিল না সেই দিদি, তিনি বলেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এ কারণে দ্রুত জাতিসংঘের উচিত শান্তি রক্ষী পাঠানো। এই দুটো দিয়ে আপনার বক্তব্যটা শুরু করেন, আপনি এই দুটোকে কিভাবে দেখছেন? আমি আপনার এটা দেখি নাই, কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠে তারপরে আপনার সাথে যোগ দিয়েছি। আমি আপনাকে ব্রিফ করেছি, কিন্তু বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কূটনীতি পাড়া যেটাকে আমরা বলি, এটা তো কয়দিন ধরেই ঘটছে। আজকে কি ঘটেছে সেটা না দেখলো এই কদিন আজকে ভাঙচুর করা হয়েছে। ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে, ওই দিক থেকে মাইক দিয়ে কুমিল্লার ওইদিকে আপনার মাইক বাজিয়ে তারপরে নানান খারাপ কথাবার্তা বলা হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বর্ডারে যেটা করা হয় ওই ধরনের করেছে। এখন ধরেন এই পৃথিবীর ভেতরে যদি এই মুহূর্তে সবচাইতে ধর্মান্ধ, উচ্ছৃঙ্খল, জঙ্গি এবং কি বলবো যে মানে মানে একদম যদি মানে পৃথিবীর এই মুহূর্তে আপনি কোথাও খুঁজে পাবেন না যে ইন্ডিয়ার এদের যে চরিত্র, মানে ধর্মকে নিয়ে, ধর্মের জন্য মানুষ গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটায় মেরে ফেলে, তারপরে ঘরে ফ্রিজে মাংস রাখার জন্য মানুষ মারা হয়, এটা এদেরকে দিয়েই সম্ভব। এটা যে শুধুই এখন করছে তা না, এরা বহু আগে থেকেই করছে। কারণ সমস্যাটা হয়েছে কি শোনেন, সমস্যাটা হলো যে আমাদের দেশের যেই বর্তমান যেই ইয়েরা আছে, সরকার আছে, সেই সরকার আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে ভারতের ব্যাপারে যেই বক্তব্য উনি দিয়ে যাচ্ছেন, সেই বক্তব্য আমার মনে হয় এটা বাংলাদেশের 18 কোটি মানুষের একদম মানে মনের বক্তব্য। মানুষ এইটাই চায়। ভারত যে আমাদের ওইখানে করবে, ইভেন আমি একদম অবাক হব না যদি ভারত ওইখান থেকে আমাদের রাষ্ট্রদূতকে যদি তারা সাসপেন্ড করে। তারা যদি আমাদের ওইখান থেকে পুরো দূতাবাসও যদি আমাদের এরকম পরিস্থিতি হয় যে কার্যক্রম চালাতে পারছে না, তারা দূতাবাস করে নিয়ে আসে। আমার অবাক হওয়ার কিছু না, এবং আমি এরকম একটা সম্পর্কই ভারতের সাথে চাই। তবে সেটার জন্য আমাদের যে কূটনৈতিক সম্পর্ক যাদের সাথে, যেমন পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, অন্যান্য পৃথিবীর যেসব দেশ আছে তাদের সাথে, ইভেন মধ্যপ্রাচ্য, এই যে তারা যে এগুলো করছে, তাদের দেশে যে আপনার মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হয়, এগুলো আমার মনে হয় সবচাইতে বেশি সৌদি, ওমান, কাতার, দুবাই এসব দেশকে জানানো দরকার যে তারা করছে, এবং সেটা এইভাবে না, সেটা ডকুমেন্টারি একদম ভিডিও ডকুমেন্ট তৈরি করে তারপর তাদেরকে দিতে হবে। কারণ আগের গভর্নমেন্ট তো আর এগুলো করেনি। আগের গভর্নমেন্ট ছিল ভারতের একটা অঙ্গরাজ্যের মতো, একজন মুখ্যমন্ত্রীর মতো এই ধরনের আচরণ করত। ভারতের সবকিছুই তারা যেভাবে পররাষ্ট্রনীতি ভারত সাজিয়ে দিত, তারাই সেটা অ্যাপ্লাই করত। তো আমরা আপনি যদি দেখেন বাংলাদেশের মানুষের
আজকের এই ঘটনাটা আমি আগেই বললাম আমি দেখি নাই, কিন্তু এর আগের ঘটনাগুলো নিয়ে যদি আপনি দেখেন মানুষের যেই মনোভাব, মানুষ ভারতকে নিয়ে কি চিন্তা করে, এটা মানুষের ভেতরে আরো ক্ষোভ তৈরি হচ্ছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের বিরুদ্ধে যদি ডক্টর ইউনূস যেই পলিসি নিয়েছে, সেই পলিসি নিলে যে তারা এরকম করবে, এটা খুবই স্বাভাবিক, এটা অনুমেয়। এটা আগে থেকেই জানতাম যে এরকমই হবে। সো সেটার জন্য সরকারের প্রস্তুতিটা সেরকম থাকতে হবে। আগেই বললাম, এবং যত দ্রুত সম্ভব আমি মনে করি যে পাকিস্তানের সাথে আমাদের পারমাণবিক চুক্তিতে যাওয়া দরকার। এবং যুক্তরাষ্ট্রকে আ মানে খুবই, যেমন আমি গত প্রোগ্রামের ভেতরে আমার এ সেখানে সেনাবাহিনীর যে প্রোগ্রামটা ছিল, সেখানে অনেকগুলো এই WhatsApp চ্যাট ছিল। এই চ্যাটগুলোর ভেতরে আপনার নিঝুম মজুমদারের কিছু চ্যাট ছিল। সেইখানে সে এই যে এইখানকার যিনি আপনার সিকিউরিটি চিফ যেই মহিলা আছে ভারতীয় বংশোদ্ভূত তিনি যদিও। তো এই মহিলার আপনার এই যে তুলসী ওনার আপনার করছে, পাঠাতে বলছে যে সবাই এইখানে অভিযোগ পাঠান, সবাই ওইখানে কি লিখবে সেটাও আবার নিঝুম মজুমদার সেখানে লিখে দিচ্ছেন। সো তারা কিন্তু অনলাইনে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু তারা করছে। এখন আমাদের আপনার প্রস্তুতি কতটুকু আছে সেটা হচ্ছে বিষয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই কানেকশন আছে আমি মনে করি সেটা দিয়ে সারা পৃথিবীকে জানানো সম্ভব। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। এটা টাইম টু টাইম তাদেরকে জানানো উচিত আপডেটগুলো, যে কি হচ্ছে, ভারত আসলে যেগুলো বলছে সেগুলো আদৌ সত্য কিনা, বাংলাদেশে হিন্দুরা কিভাবে আছে, ভারতের মুসলমানরা ভারতে কিভাবে আছে, এই জিনিসগুলো আমার মনে হয় জানানো দরকার। তো যেটা বললাম যে আমি মনে করি যে আমাদের এখন সবচাইতে বেশি ভালো সম্পর্ক হওয়া উচিত পাকিস্তানের সাথে। কারণ আমরা বিভিন্ন যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে সেইসব দেশে আপনার বা ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় যেসব জিনিসগুলো হয়, এগুলো নিয়েও পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোতে তাদের সোশ্যাল মিডিয়াতে মেইন স্ট্রিমে ডন, তারপর অন্যান্য পত্রিকা, টেলিভিশনে যেসব নিউজগুলো করা হয় সেগুলোতে আমরা দেখি যে ওই দেশের সাধারণ মানুষ দেখবেন বাংলাদেশীদের প্রতি তাদের বিশাল একটা সিম্প্যাথি আছে। সো পাকিস্তান, আ আ এটা বলতে সমস্যা নাই যে পাকিস্তান তো আসলেই তারা তাদের যে পলিটিশিয়ানরা ছিল সেই পলিটিশিয়ানদের কারণেই বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছিল। নয়তো তো আমাদের আলাদা হওয়া দরকার ছিল না। ২ দেশ যদি একসাথে থাকতো তাহলে ভারত আজকে যা করছে এটা করতে পারত না। ভারতের চাইতে পাকিস্তানের ১০-১৫ টা আপনার পারমাণবিক বোমা কিন্তু বেশি আছে। তো পাকিস্তান ২০ টা রেখে দিত আমাদের পূর্ব পাকিস্তানে, সমস্যা কি? এখন এইটার ওইখানে থাকলে যে সমস্যা তা না। পাকিস্তানে আছে সমস্যা নাই। কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সেই সম্পর্কটা থাকতে হবে যে ভারত যদি কোনো কিছু করে সেই ক্ষেত্রে পাকিস্তান যাতে আমাদের পাশে দাঁড়ায়, এবং ভারত যাতে বুঝে যে ওদের সাথে ওই পাকিস্তানের এরকম সম্পর্ক যে আমরা যদি এক্সট্রিম কিছু করি সেই ক্ষেত্রে তারা আমাদের উপরে এই ধরনের হামলা চালাতে পারে। সো আমরা ২ পাকিস্তান একসাথে নাই, সমস্যা নাই। কিন্তু আমরা মুসলমানরা ভাই, ভাই, এবং তারা আমাদের পক্ষে আসবে আমরা বিশ্বাস, এবং পাকিস্তানের মানুষের এগুলো যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের বক্তব্যগুলো শুনি, তারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সো ওরা যদি যুদ্ধ করে, যুদ্ধ বাঁধবে। বাংলাদেশের মানুষ, আমি আপনাকে আমার চ্যানেলেও বলেছি এবং আপনার চ্যানেলেও আমি সবার সামনে বলছি। বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার থাকলে আসবো না। কিন্তু ইউনূস সরকার যদি থাকে এবং ভারতের সাথে যদি যুদ্ধ বাধে, আমি ইলিয়াস হুসাইন বললাম, যদি পরের দিন ইনশাল্লাহ দেশে না আসি, তারপরে আপনারা বলবেন যে আমি খুবই কাপুরুষ, খুবই ভীতু টাইপের একজন মানুষ। যা বলার আমি আপনাদের সামনে মুখ দেখাবো না। তারপরের দিন যদি ইনশাল্লাহ যদি আমি দেশে না ফিরি। অতএব আমাদের দেশের প্রতিটা মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে ভারতের সাথে, এবং যেকোনো পরিস্থিতিতে ভারত যাই করুক সেটার জবাব দেওয়ার জন্য এই দেশের আমি মনে করি সরকার এবং জনগণ। এখন আর সেই আগের শেখ হাসিনার সরকার নাই, যা মনে চায় তাই করবে। আজকে একটা বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটির সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যে কথাটি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাইকমিশনের আক্রমণ নিয়ে আমি কোনো স্টেটমেন্ট বিএনপির এখনো দেখিনি, জানি না তারা দিয়েছে কিনা, আমি টিভিতে দেখার চেষ্টা করেছিলাম। এবং সাম্প্রতিক সময় আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত তাই বলছে বা ভারতের সুরই কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি রক্ষী পাঠানোর যে দাবি করেছে সেই বিষয়টি নিয়ে মির্জা ফখরুল বলেছেন এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। তো আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষের উচিত এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, কিন্তু সবচেয়ে বড় দলটির মহাসচিব যদি
এইরকম ভূমিকা রাখেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু সম্পৃক্ত হতে হবে? দুটো বিষয় আমি একসাথে আপনাকে প্রশ্ন করলাম। আ মানুষ মাসুম ভাই, মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত। বাংলাদেশের মানুষের যে সমস্যাটা ছিল, মানুষ এতদিন যা চাইতো সরকার সেটা চাইতো না। এখন সরকার যেটা চায় মানুষ ওইটাই চায়। ২ টাই মিলে গিয়েছে। আর বিএনপির বিষয় যেটা বললেন, আ বিএনপির মহাসচিব যদি এটা বলে থাকে, এটা বিএনপি মহাসচিবের বক্তব্য না। এটা তারেক রহমানের বক্তব্য। বিএনপি মহাসচিবকে এখন লন্ডনে আছে তো, ওই যে এই কারণে বিএনপি মহাসচিব এটা বলেছে আরকি। তাকে দিয়ে বলানো হয়েছে এটা। এছাড়া সে এটা বলার কথা না। কারণ এরা হচ্ছে ভারতীয় চর। বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে, তারা একটা কারণে বিএনপি করে। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান বোধহয় ১০ ট্রাক অস্ত্র এই চোরাচালানের সাথে বোধহয় জড়িত। এইজন্য লক্ষ, লক্ষ মানুষ মনে করে। যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না। কিন্তু তারেক রহমানরা এরকম এই ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় এই ধরনের পদক্ষেপই নিক। এটা বাংলাদেশের মানুষ চায়। সো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে। অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যেকোনো একটা সাইড নিতে হবে। যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে, তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যাইতে হবে। যদি পলিসি হয় কোনো সমস্যা নাই। পলিসির কারণে অনেক কথা বলতে হয়। যেমন জামাতের আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু মানে জামাত তো আসলে বাই বর্ন, এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা। এদের এরা এরা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে। সো তাদের সাথে তারা কোনোদিন ভারতকে মেনে নেবে সহজ সরলভাবে, এটা আমার মনে করার কোনো কারণ নাই। তো এবং আমি এটা আপনাকে কেন বলছি? কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে। মাঝে মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপ হয়। উনার বিভিন্ন বক্তব্যে যদি আমার কাছে যদি খারাপ মনে হয়, আমি উনাকে প্রশ্ন করি যে, "ভাই এটা কেন বললেন?" উনি এটার জবাব দেন যে, "ভাই এইটা, এইটা।" তো আমি আসলে মানে স্যাটিসফাইড উনার যে উনি যে উত্তরগুলো আমার কাছে দেন। সো আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন, কোন বক্তব্য কি কারণে। কিন্তু আপনি দেখেন বিএনপির 'প্রথম আলো' নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য, একদম স্পষ্ট ভাই, আমি উনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন, "এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। মিডিয়ার উপরে এই ধরনের জুলুম। এই বাংলাদেশকে চেয়েছিলাম। এই বাংলাদেশকে আপনারা ৫ তারিখের আগে দেখেছেন?" বুঝছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ তারিখের আগে এই বাংলাদেশ দেখে নাই। মির্জা ফখরুল দেখে নাই মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি। পত্রিকা বন্ধ করে দিয়েছে। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, একুশে টেলিভিশনের চেয়ারম্যান ২ বছর জেলে ছিল, এটা মাহমুদুর রহমান দেখে নাই। কনক সারোয়ারের বোন ৬ মাস জেলে। বোন ভাই, মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম, আমরা না, আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারারাত ধান ক্ষেতের মধ্যে শুয়ে ছিল। কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো। ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে, "স্যার যান, জেলে যান। আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে। ওইখান থেকে আবার ৩ দিন পরে বাইর করা হবে।" তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়া যাইতে হবে। ওই কয়দিনের ওষুধ নেয়া যাইত, তারপরে আবার বের হয়ে আসতো। এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই। সবার নাম আর বললাম না। আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে, যারা এই ১৫ বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে। ভাই আমি কয়েকটা জায়গায় আমি হইতে চাই। এই আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে, মানে টানা জেলে রাখে নাই, ভাই তাদের মধ্যে সমস্যা আছে। মনে করেন যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইত। কয়েকজন মানে এই ৫-৬ জন দেখতেন এই কজন জেলে যাবেই। এদেরকে আবার দেখবেন ওই ঘটনার পরপরই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ছেড়ে দেওয়া হ্যাঁ। কিছু মানুষকে কখনোই ছাড়া হয় নাই। তারেক রহমান দেশে আসতো তো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো? কখনোই ছাড়তো না। এরকম বিএনপিরও কিছু মানুষ আছে। সাকাত চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হইলো? ইলিয়াস আলীকে কেন গুম করা হইলো? কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল। ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি। যারা হুমকি না তাদেরকে কিছু বলে নাই। ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায়। দেখ এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে, বিএনপি আমাকে কিছু দিবে এইজন্য না। আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া
তারা ভারত বিরোধী যেই পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে, জাতীয়তাবাদ, তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম টামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে, তাইলে কিন্তু এই যারা কর্মী আছে, হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে, অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধহয় বিএনপির বিরুদ্ধে কথা বলছি। আমি বিএনপির মানুষের কথা বলছি। আপনি যদি মাসুম ভাই, আপনি দেশে যে অবস্থা চলছে, আপনি প্রতিটা জেলায় যান, প্রতিটা জেলায় তারেক রহমান প্রতি জেলায় আপনার দলের ভিতরে কোন্দল বাঁধিয়ে রেখেছে এই মির্জা ফখরুল। যেখানে যাই আমি যদি নাকি খালি ভাই এখন মানে এই প্রোগ্রামগুলো খালি করি, আমার কাছে যে কত জেলার খবর, এই সবার অভিযোগ একটা। এখন আমি বলি ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা, এই সমস্যা আপনারা তারেক রহমানকে জানান, আপনার দলকে জানান। আমি যদি এটা নিয়ে নিউজ করি তাহলে হবে কি যে আমি বিএনপিকে ভাঙতে চাইছি, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি, এগুলো আসবে। সো আমি সেটা করতে চাই। আমি আমার জেলার কথা বলি। আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে এবং তার যে মানে আমার কাছে যেই ভিডিওগুলো আমার কাছে আছে, এটা যদি দেই ভাই, তারপরে কালকে সকালবেলা তারেক রহমান তারা বের করে দেবে। এখন দিচ্ছি না কেন? এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম, চুয়াডাঙ্গায় আমার একজন কাজ করছিল। তারপর থেকে এখান থেকে ফোন, ওইখান থেকে ফোন, ইলিয়াস এখন এটা করার সময় না, এটা করতে গেলে আমাদের এই হবে, ওই হবে। আমি চুপ করে আছি। আমি চাই যে বিএনপি দাঁড়াক, বিএনপি সুন্দরভাবে দাঁড়াক, শক্তভাবে দাঁড়াক। এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড় বড় পদে সব বসাবেন। এতদিন যারা এই 15 বছর যারা কষ্টে থাকলো, ঘরে ঘুমাইতে পারে না, বিএনপিতে তো লক্ষ লক্ষ মানুষ ভাই। আপনি বিএনপির নিয়ে আমরা যদি বলি বিএনপি কিছু না, এইভাবে কথা বলতে গেলে হবে না। কারণ এই বিএনপির এই দেশের এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনেও তাদের শত শত মানুষ মারা গিয়েছে। তো তাদেরকে আমার কেয়ার করতে হবে, তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না। তারা জীবন দিয়ে এই দেশে এই ফ্যাসিবাদকে আপনার তাড়িয়েছে এখান থেকে। সো এটাকে যদি ঠিক করতে হয়, তাদেরকে মূল্যায়ন করতে হয়, তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারা কারা এই 15 বছর ডেডিকেটেড ছিল। সো তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে এবং মির্জা ফখরুলের মতো যারা ভারতীয় চর আছে তাদের ব্যাপারেও তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে। অতএব বিএনপির যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে, বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্যই চাই। কারণ বিএনপি ভারত মানে একটা ভয় দেখানো হয় ভাই যে ভারতকে ছাড়া করা যাবে না। এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই 15 বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে। এখন কি সমস্যা? এই যে আজকে 4 মাস হইলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে? আরে ভাই এখন কি এত সোজা নাকি? বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন। ভারতের কত সামরিক শক্তি আছে। এখানে বিশৃঙ্খলা বাধাক, বাংলাদেশের মানুষের যদি 5,000 মানুষও বেঁচে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম 5,000 মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে। যেইভাবে সম্ভব, গেরিলা হোক, যেইভাবে হোক তারা চালায় যাবে। সো আমি সমস্যা কি? আমার এখানে তারা বাধাইলে তার 7 সিস্টার যাবে, ওইদিকে কাশ্মীর যাবে, ওইদিকে লাদাখ যাবে, সব যাবে। তারা যুদ্ধ শুরু করুক। এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান, চীন, তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হইলে সাথে সাথে যেন তার ওইদিকে যাতে সেই অস্থিরতাটা তৈরি হয়। এবং পাকিস্তানের যেই তাদের যে অস্ত্র আছে, পাকিস্তান তো নিজেই অস্ত্র তৈরি করে। সো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে যে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে। সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধ বাধে বা কোনো সমস্যা হয় বা তারা যেটা চাচ্ছে, যেটা হচ্ছে, বাংলাদেশে কি ঘটছে, ভারতে কি ঘটছে, এই বিষয়গুলো তাদেরকে টাইম টু টাইম জানানো। এটা হইলে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা আছে। অর্থাৎ বিএনপিকে যে ভয় দেখানো হয়, আমি বিএনপির কাছে অনুরোধ করব, দেখেন বিএনপি টিকে আছে শুধুমাত্র আওয়ামী বিরোধিতা আর ভারত বিরোধিতার কারণে। সো এই জায়গা যদি আপনারা সরাই দেন তাহলে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে টিকে থাকবে না। এখানে আজকে তারেক রহমান খুব দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে ইলিয়াস। সেখানে তিনি বলেছেন যে আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, এটা মনে করে তারপরও এই নির্বাচন, যে নির্বাচনটি আগামীতে হবে, এটা হবে ইতিহাসের সবচেয়ে কঠিনতম নির্বাচন। তারেক রহমান বলেছেন আমাদের কিছু কিছু নেতাকর্মী মনে করছেন যে আমরা ক্ষমতায় চলে গেছি। আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা সেটাও জানি না। এবং তিনি কর্মীদের বলছেন যে আমরা তখনই ক্ষমতায় যাব
যখন জনগণ আমাদের সমর্থন দেবে। এখন জনগণ আমাদের সমর্থন দেবে কিনা এটা কি আমরা জানি? তারেক রহমান বলছেন বাংলাদেশে শেষ নির্বাচন হয়েছে কবে? 1/11 আগে বিএনপি যেবার জিতছে, এরপরে এখন তো নির্বাচন হয়নি। তার মানে এই লম্বা সময়, প্রায় 20 বছরের মতো সময় মানুষ ভোট দিতে পারেন। তার মানে মানুষের ভোটাধিকার কোথায় চলে গেছে, মানুষের কনসেপ্ট কোথায় চলে গেছে। যুব সমাজ বা যেই নতুন ভোটার, কয়েক লক্ষ, 6 থেকে 8 কোটি ভোটার, এই নতুন ভোটারদের চিন্তা কি, এটা কিন্তু বিএনপির অনেকেই জানে না। এটা কে বলছেন? তারেক রহমান বলছেন আজকের বক্তব্যে। এবং তিনি বলছেন, আমাকে অনেকেই বলেন, খেয়াল করবেন, আমাকে অনেকেই বলেন অমুক দল নারীদের মধ্যে কাজ করে, অমুক দল হুজুরদের মধ্যে কাজ করে, অমুক দল শিক্ষার্থীদের মধ্যে কাজ করে, আমরা কেন পারছি না? তারেক রহমান মেবি এটাকে হয়তো বা জামাতকে ইঙ্গিত করে বলছেন। তারেক রহমান খুব চমৎকার উত্তর দিয়ে বললেন, আপনারা অমুক কি করে তমুক কি করে সেটা না বলে আপনারা নিজেরা কেন কাজ করেন? তারেক রহমান আরো বললেন যে আমাদেরকে জনগণ কখন গ্রহণ করবে, কখন ভোট দিবে, যখন আমরা জনগণের ভাষায় কথা বলবো, জনগণের পক্ষে থাকবো। আমাদের নেতা কর্মীরা জনগণ কি চায় এটা বুঝতে হবে, তাদের মতো করে চলতে হবে, জনগণের ভাষা অনুযায়ী আমাদের দলের নেতা কর্মীদের তাদের সাথে মিশতে হবে। মানে আজকে তারেক রহমান যে কথাগুলো বললেন, ইলিয়াস, আমার কাছে মনে হচ্ছে বিগত সময় তার কাছে আমাদের মতো অনেকেই আমরা যে তথ্যগুলো তার কাছে পাঠিয়েছি, এগুলো তথ্য সে তার কাছে পৌঁছে গেছে, এবং তিনি সেগুলো বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে বিএনপি একটা বড় রকম চাপে পড়তে পারেন। কিরকম? যে মানুষ বলছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারেক রহমান বলছেন যে বিএনপি ক্ষমতা আসবে কিনা সেটাও এখনো কেউ জানে না, তার নিজের বক্তব্য আজকে। এবং সবকিছু মিলে তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন তার দলের নেতা কর্মীরা সঠিক পথে হাঁটছে না, এবং সঠিক পথে হাঁটলেই তবে বিএনপি নির্বাচনে জিততে পারবে। এবং তিনি আশঙ্কাও করছেন যারা নতুন ভোটার, গত 20 বছর বা 18 বছর বাংলাদেশে ভোট হচ্ছে না, তার মানে কেউ জানে না মানুষের পারসেপশন কোথায় যাবে, ভোট কোথায় যাবে, ম্যান্ডেট কোথায় যাবে। তার মানে যারা বিএনপির নেতা কর্মীরা লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, দখল করছেন, তাদেরকে ক্লিয়ার মেসেজ কিন্তু তারেক রহমান দিয়ে দিয়েছে। এখন তারেক রহমানকে আরেকটা বিষয় বুঝতে হবে যে মির্জা ফখরুলদের মতো যারা ভারতের সুরে কথা বলছেন, এটা বিএনপির বিশাল ভোটকে কেটে নিয়ে যাবে। বাংলাদেশে আপনি যে কথাটা বললেন, একটা বড় গ্রুপ আছে যারা বিএনপিকে পছন্দই করে কেবল ভারত বিরোধী দল হিসেবে। এরা সুইং করবে, অন্য দলে সুইং করবে। আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন, নাকি আমি নেক্সট প্রশ্নে যাব? ভাই এইটা তো মানে না করার কিছু নাই। আমি আবারও বলছি যে অনেক মানুষ মনে করেন, ধরেন জামাতের মানুষ মনে করে আমি বিএনপি করি, আমি বিএনপির মানুষ মনে করে আমি জামাত করি। ভাই আমি জামাত বিএনপি দুইটাই করি, কারণ আমি আওয়ামী বিরোধী মানুষ। আমার রক্ত যদি গ্রুপ চেক করেন, আমার রক্তের গ্রুপ হচ্ছে মাইনাস, এই আওয়ামী নেগেটিভ। তো আপনারা বুঝতে হবে যে এই বিএনপির যে মানুষগুলো করে, বিএনপি তো ধর্মভিত্তিক কোনো দল না, তাই না? বিএনপি কি দল? বিএনপি হচ্ছে মানে জাতীয়তাবাদী চেতনা, এইটাই শুধু তাদের ভেতরে আলাদা। সো জাতীয়তাবাদী চেতনার ভেতরে তো আসলে মানে আমাদের ইসলাম যতটুকু আছে, ইসলামের ভেতরে যদি আপনি যান, আমাদের দেশের মানুষ ধরেন সবাই সারা জীবন ঘুষ-টুস খায়। ঘুষ-টুস খায়, তারপরে শেষ বয়সে পেনশনটা যখন পায়, পেনশন পাওয়ার পরে হজ করে আসে, মনে করে ওর সবকিছু মাফ হয়ে গেল। তো এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সারাদিন আমার এইখানেও দেখি, বুঝছেন? যে হালাল মাংস, এটা তো বাংলাদেশের মানুষ হয়তো আপনারা অতটা টের পান না। বাংলাদেশে তো যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে মাংস কেনেন, সবকিছু কেনেন, খাবার খান যেখানে ইচ্ছা সেখানে। আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা করা লাগে সেটা হচ্ছে যে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয়, "ইজ ইট হালাল ফুড?" তখন ওরা বলে যে, "হ্যাঁ, হালাল।" তারপরে বারবার এনশিওর করতে হয়। যেমন আমি স্যান্ডউইচ খাইতে যাই এইখানে। স্যান্ডউইচ খাইতে গেলে ওরে বারবার আমার ওয়ার্ন করতে হয় যে, "ডোন্ট কাট মাই ব্রেড উইথ দ্য নাইফ ইউ ইউজ ফর পর্ক।" এখন যদি নাকি আপনি পর্কের ব্যাপারে এত সাবধান হন, আপনি হারাম খাবারের ব্যাপারে এত সাবধান হন, হারাম ইনকামটার ব্যাপারে এত সাবধানতা আছে কিনা? এটা নাই। আমাদের মানে রক্তের ভেতরেই দুর্নীতি। কেমনে সহজ রাস্তায় চিটারি বাটপারি করে করা যাবে? এটা হলো আমাদের মূল টার্গেট। তো দেশ গেল না, না গেল। এখানে এরকম লোকজনকে চিনি, ওই আপনার ইসকনের টাকা পয়সা নিয়ে বাড়ি-গাড়িও কিনেছে।
এরকম লোকজনেরও চিনি। সো দেশ কি হইলো না হইলো এটা যায়ও না আসেও না। তো এটা মাথায় রেখেন যে যারা ইসকন নিয়ে এখনো পজিটিভ কথাবার্তা ইনায়া বিনায়া ইসকনের পক্ষে কথা বলতে চান, তারা সবকিছু একসাথে চাইলে হবে না। যে আপনি চাবেন জনপ্রিয়তাও চাবেন, আবার ফের ইসকনের ইসকনের টাকাও খাবেন। সব তো একসাথে পাওয়া যায় না। ইসকনের টাকা খাইলে সবচাইতে বেশি অঙ্কেরটা আমি খাইতে পারতাম। আমার এখন কাজ কইরা খাইতে হইতো না। আমি আমেরিকাতে অন্তত ৪-৫ টা বাড়ির মালিক থাকতাম এবং খুব ভালো, ভালো জায়গায় বাড়ির মালিক থাকতাম। অতএব সবকিছু একসাথে পাওয়া যায় না। অনেক মানুষজন কালকে এক সাংবাদিকরে দেখলাম, আ নাম বলি হ্যাঁ, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল হইলো এই ৭১ টিভির কি বলে টক শো বিষয়ক সাংবাদিক। উনারে ৭১ টিভিতে যেদিন কিনা উনারে মানে ইতে রাখতো বুঝছেন? ওই যে আমাদের ছোটবেলায় খেলা করতাম। যখন জোড়ায়, জোড়ায় মিলতো না, একজন বেশি থাকতো। আপনার এলাকায় কি বলতো জানি না। ওইটারে বলতাম পেট কাটা। দুধ ভাত বলতো, দুধ ভাত। রাইট। দুধ ভাত পেট কাটা। তো এই মাসুদ কামাল হলো দুধভাত সাংবাদিক। ওরে সবসময় ৭১ টিভি রাখতো। এই ফারজানা আর মিথিলা এরা রাইখা দিত। যেদিন গেস্ট নাই, একজন কম পড়ছে, ওইদিন মাসুদ ভাই একজন কম আছে চলে আসেন। মাসুদ বাথরুমে থাকুক যেখানে দৌড়ে আইসা বসা যাইত। ও দৌড়ে আইসা টক শো শুরু করে দিত। এগুলো মাসুদ হইল গিয়া আপনার এই ৭১ টিভির দুধভাত সাংবাদিক। এই দুধভাত সাংবাদিক কালকে আমারে নিয়া করে, আমি সাংবাদিকতা করি না। তার বক্তব্যটা শুনলাম অল্প একটু। এখন ভাই এগুলি আপনারা সব পাঠান, কি করব? সবাই পাঠায় যে ইলিয়াস দেখেন এই যে আপনার এটা কি করছে, এটা কি করছে। আরে ভাই আমারে পাঠানোর দরকার নাই তো। আমারে নিয়া ১৮ কোটি মানুষ, এনে ১৮০০ মানুষ থাকবে না আমার বিরুদ্ধে? আর যারা বলে আমার বিরুদ্ধে যে বলবে, আমি একটা পোস্ট করলে, আমি একটা ভিডিও তৈরি করলে আমার বিরুদ্ধে যে বলবে, তারা তো সেই ব্যক্তি যারা ইসকনের পক্ষে কথা বলেছে। তারা সেই ব্যক্তি যারা প্রথম আলোর পক্ষে কথা বলেছে। সো আমি তো যদি তারা যদি আমার করে সুনাম করে, যেদিন মনে করেন মাসুদ কামাল যেদিন আমার পক্ষে কথা বলবে, মুন্নি শাহ যেদিন আমার পক্ষে কথা বলবে, শাহেদ আলম যেদিন আমার পক্ষে কথা বলবে, আমার ভিডিওর পক্ষে কথা, ওইদিন বুঝতে হবে, তাসলিম খলিল যেদিন আমার পক্ষে কথা, ওইদিন বুঝতে হবে যে আমার ক্যারিয়ার শেষ, আমি ধ্বংস হয়ে গিয়েছি ভাই। আমার আমার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা একটা দেখা দিয়েছে আমার। আমার পাসপত্র কিছু না কিছু একটা পাল্টাইতে হবে। কারণ আমি যেই জিনিস ওই জিনিস আর নাই, এটা বুঝতে হবে। অতএব অনেক মানুষ অনেক কথা বলবে। মাসুদ কামাল বলছে যে আমি তার সাথে এক টক শোতে ২০১৯-২০ সালে বলেছিলাম, আমি সাংবাদিকতা করি না এখন। আরে ভাই আমি সাংবাদিকতা করি না, এটা শোনার পরে এই পর্যন্ত তার বহুবার শুনেছি। এই টক শোতে গিয়ে সে আমারে তুললে এই কথাটা বলে। ও বলেছে ও সাংবাদিকতা করে না। মাসুদ কামাল, তোমাকে সাংবাদিকতা শিখানো হবে। তুমি সাংবাদিকতা শিখতে আইসো আমার কাছে। তুমি নাইমুল ইসলাম খানের পক্ষে কথা বলা, শেখ হাসিনার দালালি করে আমারে সাংবাদিকতা শিখাইতে আসো না। এই আমেরিকার এই বাংলাদেশের বাইরে যারা গত ১৫ বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার্স যারা কিনা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যারা জীবনে কোনোদিন সাংবাদিকতা করে নাই, ওরাও তোর চাইতে ভালো সাংবাদিক। তোরা বাংলাদেশে বসে থাইকা আওয়ামী লীগের এই ময়লা আর এই নাকের পোটা এগুলো খাইয়া তারপরে তোরা বাংলাদেশে সাংবাদিকতা করছিস। এটার নাম সাংবাদিকতা রে? এটাকে সাংবাদিকতা বলে? এই দেশ দখল করে ফেলে, তোদের কোনো নাই। এখন কি বের হচ্ছে? হাজার, হাজার, লক্ষ, লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। তো এতদিন কোথায় ছিল? এতদিন এই খবরটা আসে নাই কেন? ইলিয়াসের ক্যামেরা অফ হয়ে গেছে। না, এখানে আরেকটা ব্যাপার আছে ইলিয়াস, যে আমি মাসুদ কামালের সাম্প্রতিক যে বক্তব্যগুলো দেখছি, তিনি হাইকোর্ট যে রায়টি দিয়েছে ২১শে আগস্ট গ্রেনেড মামলা, সেখানে এই মামলাটাকে নিয়ে তিনি বেশ জোরে সোরে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন। একটা বিষয় আমার মাথায় আসছে যে আমাদের হাইকোর্টের বিচারপতিরা যে রায়টি দিয়েছে, রায়টিকে তিনি সরাসরি আমি বলবো যে এটার বিরুদ্ধে কথা বলছেন, এবং তিনি অন্য কাউকে খুশি করার জন্য হয়তোবা এই বিতর্কটা তৈরির চেষ্টা করছেন। ইলিয়াস, আপনি আবারও ঢোকার চেষ্টা করেন, আপনার সংযোগটা কেটে গেছে। আসলে কিছু বিষয় আছে, মানে মাসুদ কামাল প্রসঙ্গে আমার যেটা মনে হয়, তিনি ব্যক্তিটা আওয়ামী লীগ, কিন্তু পোশাকটা পরেন বিএনপি বা নিরপেক্ষ, একটা শার্ট পরেন ওইটা, কিন্তু ভেতর পুরোটাই তার। এই যে ২১শে আগস্ট গ্রেনেড মামলায় যেটা রায় আসতে দেখছেন, তাকে নিয়ে সে বিতর্ক তৈরির চেষ্টা করছে। আচ্ছা, একটা মানুষকে প্রশ্ন করেছে কেউ যে এতটা বছর, এতটা যুগ ধরে বাবর যে বিনা অপরাধে জেলে ছিলেন, এখন প্রমাণ হলো যে তিনি অপরাধে জড়িত নন,
তাহলে তার জীবনের এই মূল্যবান সময়গুলো কে তাকে ফেরত দেবে, এবং তার জীবনের এটার ক্ষতিপূরণ কে দিবে? এটা নিয়ে কে কথা বলছে না। হ্যাঁ, এটার জন্য অথচ তো এরা দায়ী। এটার জন্য তো এরা দায়ী। এই যে আজকে এই জঙ্গি প্রথম হিসেবে যারা এই প্রথম আলোর বেলিস্টার এরা দায়ী। কতগুলো রিপোর্ট করছে বাবরকে অপরাধী সাজিয়ে, এখন তাদের বিরুদ্ধে কি মামলা করা উচিত না? কে করবে? বিএনপি মামলা করবে? এবং এটা না 10টা 21শে আগস্ট আমি কালকে একটা ভিডিও দেখছিলাম। আমি তো প্রথম আলো নিয়ে তো আমি কাজ করছি। আমার তো ২য় পর্ব আসবে। এবং আসিফ নজরুলকে নিয়েও তো ২য় পর্ব আসবে। সো আমি তো ওগুলিতে এই জিনিসগুলো অনেকগুলো জিনিস পেলাম কালকে হাতে। তো এই প্রথম আলোর মতিউর যে বক্তব্য দিয়েছে 21শে আগস্ট নিয়ে, একদম আগের সরকার ভারতের বিরুদ্ধেও কথা বলতে চেয়েছিল, হ্যাঁ? মানে ভারতকে বাঁচানোর জন্য তার আকুতি কত। তো এটাই বলছিলাম যে মাসুদ কামালদের মতো সাংবাদিকরা আমাদেরকে সাংবাদিকতা শিখায়। আমরা সাংবাদিকতা যতদিন বাংলাদেশে ছিলাম না, 14 সালের ভোটের ওই কথা মনে রাখা দরকার। আমি বাংলাদেশে এমন কোনো কারোরে করি নাই, মানে ট্যাক্স দিয়া তারপরে চলি নাই যখন যেটা মনে হয়েছে। এই আমি যার সাথে লাইভ করছি, এই ব্যক্তি আমার যুগ্ম সম্পাদক ছিল। উনারে জিজ্ঞেস করেন যে আমার নিউজে আর্মি পর্যন্ত অফিস ঘেরাও করেছে। সো আমি এত এত করে তেল দিয়া তারপরে কারো সাথে চলি কখনই চলি না। আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত না চালায়। তো মাসুদ কামালের কাছ থেকে যদি নাকি আমার শিখতে হয়, তাইলে আমারে গলায় দড়ি দিয়ে মারা যাইতে হবে। এই ছাড়া কোনো কিছু নাই। মানে মাসুদ কামালদের কাছে জীবনে কোনদিন আ এই সাংবাদিকতার দন্তস্ব শিখতে যাওয়া যাবে না। কারণ এরা সাংবাদিকতা শিখায় হচ্ছে ইসলামের কথা শুনলেই ছ্যাদ করে ওঠে। এদের সাংবাদিকতা হচ্ছে ভারতকে বাঁচানো, প্রথম আলোকে বাঁচানো, ইসকনকে বাঁচানো। এরা এই এই যে গত যে ইসকন যে এত বড় একটা ঘটনা ঘটাইলো, সেইখানে দেখেন কয়েকটা টেলিভিশন পত্রিকা তারা নিউজ করছে কি? ইসকনের গ্যাঞ্জাম, ইসকনের সাথে শিবিরের গ্যাঞ্জাম। মানে ইসকন যে সরাসরি তারা জবাই করে মারলো এই নিউজই নাই কোথাও। পুলিশের সাথে ইসকনের গ্যাঞ্জামে একজন মারা গেছে। এগুলো বাংলাদেশের মানে একদম ১ম সারির গণমাধ্যম এগুলো। এখন মাসুম কামালের যদি নাকি ৭১ টিকার ডাক দেওয়া হয় যে ভাই বিকাশ করে ৳২,০০০ পাঠায় দিচ্ছি। ও তো যখন বাসায় থাকে তখন তো বিকাশ করে পাঠায়। তো এই বিকাশের সাংবাদিকদের বলে, "ভাই ৳২,০০০ পাঠায় দিচ্ছি, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, এটা নিয়ে একটু কথা বলতে হবে।" ৭১ জানে যে এই মাসুদ কামাল কিভাবে কথা বলবে। এই কারণে ওরা হচ্ছে এই দুধভাত সাংবাদিক হিসাবে এদেরকে পোষে। তো যাই হোক, এখন আপনি যেই প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের মধ্যে ফেরত যাই যে আ বিএনপির আমি মনে করি যে যারা এখন পর্যন্ত এই বাংলাদেশে মনে করেন যে আপনি আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কথা বলবেন এবং বিএনপির লোকজন আপনার দলে থাকবে, আপনার হয়ে কথা বলবে, আপনার পক্ষে বিপদে পাশে থাকবে। এটা আমি মনে করি না কোনোদিনও সম্ভব। বিন আ আমি ইন্ডিয়ার সমস্যাটা হচ্ছে ধরেন তারা সারা বছর আপনার করে। দেন মাঝখানে বাংলাদেশ তাদের গরুর মাংস নেয়নি। বাংলাদেশকে অনুরোধ করেছে যে গরুর মাংস যেন নেয়া হয়। আবার এরা ওই গরুর ঠ্যাংয়ের মধ্যে ধরে বসে থাকে যে এটা তাদের তারা এটা করতে দিবে না। আরে বাপ! তুই সারা পৃথিবীর ভেতরে ৩য় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত। এখন তুমি বলো যে আমি গরু রপ্তানি করতে দিব না, গরু আমার মা। তো এখন একটা বলতে হবে, হয় টোটালি বন্ধ করতে হবে অথবা এই মুসলমানদের উপরে যে নির্যাতন এইটা বন্ধ করতে হবে। তো তারা ২ টাই একসাথে চালায় যাচ্ছে। যখন যেটা যেভাবে সুবিধা হয় তারা সেইভাবে চালায়। এ হচ্ছে অবস্থা। এখন আমাদের দেশের যে কথাটা আপনি বলছিলেন যে মানুষের কি, কি প ইয়ে মানুষ ভাই প্রস্তুত আছে। ভারত যদি নাকি যুদ্ধ করতে চায়, তাইলে গাজোয়ায় হিন্দ শুরু হবে। শুরু হইলে বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। এই দেশের মানুষ কতটুকু সাহসী এই গত কয়দিন আগেও ধরেন আমিও আমারও মনে হইতো যে এইটা তো একটা ভীরু জাতি। এই জাতি এত কিছু সহ্য করে। এই জাতির ভেতরে যে মানে ভেতরে এত ক্ষোভ, এত যন্ত্রণা যে তারা যে পুষে রেখেছিল এটা আমরা কল্পনা করতে পারিনি। সো সেটা তারা দেখিয়েছে এবং ভারতের ভয়টা আমার ধারণা ওই জায়গাটাতে যে জাতি গুলি করার পরে একটারে গুলি করে পাশেরটা সরে না, এই জাতিরে দিয়া তো আসলে এই জাতির তো দমন করা সম্ভব না। এটাই তাদের আতঙ্কের বিষয়। একটা বিষয় কি, যখন আপনি প্রথম ইসকন নিয়ে আপনার এপিসোডটা করেছিলেন আমার মনে আছে, তো এই ইসকন এপিসোডটার পর আমরা দেখেছিলাম সুশীল সাংবাদিক, সুশীল রাজনীতিবিদরা আপনাকে খুব চমৎকার না খুব মচৎকার ভাষায় সমালোচনা করেছিল। যে চিবিয়ে চিবিয়ে কথা বলে না, খুব ধীরে সুস্থে, সাদা পাকা কাঁচা পাকা চুল এরকম থাকে কিছু লোকের। তো আমার কাছে তখন খুব অবাক লাগলো যে এই সাংবাদিকগুলো কথা বলছে আপনার এপিসোড নিয়ে, কিন্তু কোনো তথ্য প্রমাণ করছেন না যে আপনি ভুল বলছেন।
আপনার পর্বটা ঠিক কত বছর আগে একটু খেয়াল করে দেখেন, কত বছর পর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে গেছে ইসকন। এখন মানুষ বলছে কি ইলিয়াস তো আসলে সঠিক কথা বলেছে। খেয়াল করেন, আপনি যখন ইসকন এপিসোডটা করলেন, শাহেদ আলম, দুঃখিত তার নামটা বলা উচিত হয়নি, আমাদেরই সহকর্মী গোলাম মাওলা রনি, এরকম অনেকেই কিন্তু সমালোচনা করে একাধিক ভিডিও করেছে ইসকনের পক্ষে, এটাকে তাবলীগ, এটা প্রমাণের জন্য। তখন অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে যে ইলিয়াস কি এটা সঠিক বললো না ব্যাঠিক বললো। এরকম অনেক ইনবক্স আমার কাছেও আসছে যে ভাই ইলিয়াস ভাই এটা কি বললো, এটা কি সঠিক, আপনার কাছে কি মনে হয়? সেই উত্তরটা কিন্তু এখন মানুষ পেয়ে গেছে আসলে ইসকন কি, আর আপনি কি বলছেন তা কি সঠিক না মিথ্যা। এখন আপনি আজকে আসিফ নজরুলকে নিয়ে যে কথাগুলো বললেন, এখানেও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফখরুলকে নিয়ে যে কথাগুলো বললেন, একটা গ্রুপের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে ইলিয়াস কি সঠিক বলছে না ব্যাঠিক বলছে। আমার মনে হয় কি জানেন, একদিন হয়তো এর উত্তরগুলো জনগণ জানবে, তখন আর দেশটা বাংলাদেশ থাকবে না, হয়তোবা সেটা হায়দ্রাবাদ হয়ে যাবে। এই ব্যাপারে আপনার একটু মূল্যায়ন চাই, আপনার বক্তব্যটা চাই। মির্জা ফখরুলের ইসকন নিয়ে তার এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মারা যাওয়ার শহীদ হওয়ার পরে ওনার বক্তব্যটাকে আমি শোনার জন্য খুব আগ্রহ করছিলাম এবং খুঁজে খুঁজে পরের দিন আমি সেই বক্তব্যটা দেখলাম। উনি সেই বক্তব্য মধ্যে বলছেন যে ইসকনকে আপনার উস্কানি দেওয়ার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে। হ্যাঁ? এই টাইপের, মানে ইসকন সরাসরি এই দেশে জঙ্গিবাদ, এই দেশে সন্ত্রাসবাদ করছে, এটা নিয়ে ওনার মনে হয় নাই আরকি এরকম। খুব কৌশলী একটা বক্তব্য দিলেন। আপনি যে প্রোগ্রামের কথা বললেন না, ওই প্রোগ্রামের ভেতরে একটা চিঠি দেখানো হয়েছে। আমি কিন্তু ইসকন সম্পর্কে ওই প্রোগ্রামটা যেদিন করি তার ১ মাস আগেও আপনি ওই স্ক্রিপ্টটা লেখার সময় আপনার মনে আছে আপনি আমাকে অনেক বিষয়গুলো মানে আমাকে পরামর্শ দিয়েছিলেন, "ভাই এটা কিরকম করা যায়?" আমরা তখন মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম একসাথে। তো আমি এই ইসকনের পর্বের মধ্যে ওই চিঠিটা পেয়েছিলাম। ওই চিঠিটার ভেতরে লেখা ছিল যে তাদের বিভিন্ন সরকারি অফিসারদেরকে তারা কিভাবে করছে এবং ওইখানে আমি তো এই শাহেদ আলম ভাইয়ের মতো আর গোলাম ময়লা রনির মতো এত হিন্দুদের নিয়ে এত পড়াশোনা করার সুযোগ পাই নাই। কারণ আমি নিজের ধর্মটাই এখনো পুরোপুরি আসলে বুঝতে পারি নাই। সো আমার ওই অত উনাদের মতো উনারা যেটা করেছেন, উনারা গবেষণা করে দেখেছেন যে ইসলাম হচ্ছে পৃথিবীতে ৬ নাম্বার ধর্ম। এই শাহেদ আলম ভাই খুঁজে পেয়েছেন এটা। উনার গবেষণাগারে এটা বের হয়েছে। আর ইসকন হচ্ছে গিয়ে আপনার সবার ১ম এসছে। মানে হিন্দুদের এটা সবার ১ম এসছে নাকি বৌদ্ধদের এটা বোধহয় ১ম এসছে এরকম বলছিলেন উনি। তো আমার কাছে মনে হয়েছে ইসলাম ফ্রম দ্য বিগিনিং এটা কোন জায়গা থেকে শুরু হয় নাই। হ্যাঁ? তো এবং যতটুকু আমি যতটুকু জানি যে এই মানে মুসলিম শব্দটা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমাদের এই বিষয়টার ব্যাপারে হয়েছে এবং আমাদের এখানে আমাদের একটু কোরআনে ইন্টারফেয়ার বলা করি। হয়েছে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সো আমাদের এই এগুলো নিয়ে আমাদের কোনো নাই ভাই। আমি আগে কি পরে কি ওগুলি বাদ। আমি কোরআন এটাকে আমার মানে বেঞ্চমার্ক আমার কাছে যেটা মনে হচ্ছে যে শাহেদ আলমের বক্তব্যটা এরকম ছিল যে মানে মুসলিম ধর্মের আগে হিন্দু ধর্ম এসেছিল, মুসলিম ধর্ম তো মাত্র মুসলিম ভাই ৬ নাম্বারে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো ১৫০০ বছর এবং আগে আসছে, আর এটা অন্য কিন্তু ধর্ম। সায়েন্স, এটা কিন্তু সায়েন্স কিন্তু বুঝছেন? উনি কিন্তু হ্যাঁ গবেষণা হ্যাঁ, কিন্তু আসলে সত্যটা তো তা না। ইসলাম বা মুসলিম, আমরা তো মুসলিম না, ইসলাম ধর্মটা এসছে হযরত আদম আলাইহিস সালামের জন্মের সঙ্গে সঙ্গে। এইটা ওদেরকে বুঝতে হবে, কারণ ইসলামটা শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আসছে, বিষয়টা এরকম না। প্রতিটা নবী কিন্তু এক আল্লাহর আনুগত্যের কথা বলছেন, ওটাই ছিল ইসলাম। হয়তোবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কোরআনের যেই মানে কোরআন আমাদের মাঝে যে পাঠানো হয়েছে শেষ কিতাব, এটার ১৫০০ বছর আগে আসে। শাহেদ আলম ওই জায়গাটা আসলে বুঝতে পারে। জি, আপনি বলেন। এটা আপনি আবার বললেন না বুঝতে পারে নাই বললে আবার সমস্যা আছে ভাই। না, এখন আপনার কাছে জানতে চাই যে আপনি ইসকন নিয়ে যে কথাগুলো বললেন আজকে বাংলাদেশে, সেটাই সত্য প্রমাণ হলো। এখন আসিফ নজরুলকে নিয়ে যে কথাগুলো বললেন, ফখরুলকে নিয়ে যে এখন কথাগুলো বললেন, এটাও এখন কি সত্য প্রমাণ হবে? উনাদের অনুযায়ী ওনারা যে পড়াশোনা করে যেটা পেয়েছিলেন যে সম্ভবত ওরা বলে কৃষ্ণ, ওরা মা দুর্গাকে দুর্গা হিসাবে করে না। তারপরে ওই হরে কৃষ্ণ টিষ্ণ কি থাকতে হইতো ওই চিঠির উপরে কি ছিল ওইটা নিয়ে ওনাদের এটা হচ্ছে না ওরা তো হিন্দু না। তো আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইসকন, যাহাই ইসকন তাহাই আওয়ামী লীগ, যাহাই আওয়ামী লীগ তাহাই ইন্ডিয়া, বিজেপি। যাহা ইন্ডিয়া তাহাই শেখ মুজিব। পয়দা তো ওইখানেই হুয়া।
মানে শেখ মুজিবের পয়দা তো আসলে বাংলাদেশ না, ও তো মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। ওর পয়দা তো হিন্দু। এটা তো মানে ইয়ার্কি মারার বিষয় না, তো ফান করার বিষয় না। শেখ মুজিবের পাপ তো মানে মানে এই অনন্যা-টনন্যা এগুলো কারা, এগুলি তো জানে। চণ্ডীদাস কে, দেবদাস কে, এগুলি তো আমরা জানি। সো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো, তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে ইয়েস, এরকম শেখ মুজিবের মার এই যে আপনার বিয়েরই আগে ৩ মাসের যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন, এগুলো যে সত্যি, এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি-টিবৃতি নিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রচার করত। বিএনপি তো নোংরা, এই রাজনীতি, এই কথা আমি যদি সারাদিন বলি, ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি এই কথাটা আপনার মুখ দিয়ে একটু বলেন, ও বলবে বাবা তুমি কি চাও সেটা বলো। এই জিনিস আমি বলতে পারবো না। কিন্তু শেখ হাসিনারে দিয়ে সব সম্ভব। দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্টা কথাবার্তা বলে। দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো, মানে এমন কোনো খারাপ নাই যেটা এই শেখ হাসিনা এই মহিলার নাই। নেশা করা থেকে শুরু করে সবকিছু আছে। তো ওরা এগুলো করে। এখন এদের রক্তটা তো ঐখান থেকে। যে কারণে ওদের টানটাও ঐদিকে, ওরা এগুলোই করে। অতএব এখন আমি ইসকন আর হিন্দু যে একই জিনিস সেটা বুঝার জন্য আমার মনে হয় এই ৫ বছর লাগলো। ৫ বছর পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইসকন যা, হিন্দু তাই। ২ টা জিনিস একই। তো যদি ২ টা জিনিস এক হয়, তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড়, বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে ওদের দলে ভেড়ায়, রাজনৈতিক দলকে ভেড়ায়, কিভাবে কি করছে, ওদের পরিকল্পনা কি, ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে, ওদের কিলিং বাহিনী আছে আলাদা। এগুলো তো টেক কেয়ার করা দরকার, তাই না? আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থাকে এটা আমলে নিতে হবে। ইভেন আপনি সবশেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে, আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি। আপনি আমাকে যেকোনো কোয়েশ্চেন করতে পারেন ওইটার ব্যাপারে। আমি সেখানে যদি গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে, আমি যেই ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি, এই কি বলে ওর নাম? জেডাই খান পান্নার সাথে কথা বলেছি। আমার সেই ফোনের দেখাবো যে আমার এই WhatsApp থেকে এই নাম্বারে কল গিয়েছে কিনা সেটা দেখাবো। ওর ফোনটা যা চেক করেন যে ওই নাম্বারে আমি নাম্বার বলবো, সেই নাম্বার থেকে ওর নাম্বারে কল গিয়েছিল কিনা এবং ওই নাম্বারে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা এটা দেখাবো তাকে। একবারও দেখার করেন নাই? যে গ্রুপের কথা বলেছি, বাংলা জুম ব্রিগেড সম্ভবত এরকম নাম। ওই জুম ব্রিগেডের যেই ইয়েগুলো স্ক্রিনশট গুলো দেখানো হয়েছে, যাই দেখেন ও কবে লেফট নিয়েছে ওই গ্রুপ থেকে। ওই গ্রুপের স্ক্রিনশট তো সব দেওয়া হয়েছে। ওই গ্রুপ থেকে ও কবে লেফট নিয়েছে এবং কবে ও এটাতে ইন হয়েছিল। দেখেন খুঁজা। সেখানে ওর কি কমেন্ট আছে, কি কথা বলেছে, কার সাথে। ওরে ধরেন, একটু জিজ্ঞাসাবাদ তো করা যাইতো যদি সিকিউরিটি নিয়ে যদি কোনো কিছু থাকে। কিন্তু সেটা করা হয়নি। এখন করা কেন হয় নাই? কারণ হচ্ছে যে এখনো ভেতরে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলোই নাই। আর আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আমাকে বললেন, আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হইলে একটু ভিতরে যাইতে হবে আর ১ টা সপ্তাহ ওয়েট করতে হবে। আসিফ নজরুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে। দেশবাসীকে জানলে সেই দিন আমি আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিফ নজরুলকে দিয়ে এসব সম্ভব কিনা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, যেহেতু আমার চ্যানেলে এই কথাগুলো এটা নিয়ে খুব বেশি করার টাইম পাই নাই। আমি আরেকটা নিয়ে খুবই ব্যস্ত আছি। সেটা হলো আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক, তাই না? তারা তো তার এই সরকারে আছে, সমন্বয়করা বাইরে আছে। সমন্বয়কদের কাছে যায়া জিজ্ঞেস করেন, সমন্বয়কদেরকে যা করেন, নাহিদ, আসিফ এরা বলুক যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই। এটা নিয়ে কোনো কথা ঐদিন সকালে হয় নাই। যদি এটা বলে, তারপরের দিন আমি বলব যে ওকে ঠিক আছে। তাইলে বোধহয় আমাকে যারা তথ্য দিয়েছে, কারণ আমি যে প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করি না। আমি সেনাবাহিনীতে ট্রেনিংও করিনি। সো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না। আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে করেছিল, কোন জায়গায় ওদের চেকপোস্ট, কোন বাহিনীর ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে, এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে। তো এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে। সো সেনাবাহিনী যদি নাকি আমাকে এটা দিয়ে থাকে, তাহলে আমাকে ভুল দিতে পারে। তাহলে ভুল যদি দিতে পারে দেয়, তাহলে সেটার জন্য আমি কার কাছে আমি এটা জাস্টিফাই করব? জাস্টিফাই করতে গেলে আমাকে কোন না কোন একটা থার্ড পার্টি, আমি যা বলছি সেটাও সত্য না, আসিফ নজরুল যা বলবে সেটাও সত্য না। থার্ড পার্টি কে হইতে পারে সেটা? তাহলে ছাত্ররা হইতে পারে। ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা। ঐদিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যেই কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে, সেটাও হয় নাই।
এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে আমি বুঝবো যে ওকে ঠিক আছে তাইলে বোধহয় কারণ আমি নাহিদ, আসিফ, সা সা আপনার হাসনাত দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ হয়, পাকিস্তান আমাদের সাথে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। অবশ্য পাকিস্তানের সাধারণ মানুষও বাংলাদেশকে ভালোবাসে। আমাদের ৭১-এর সময় কিছু রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে হয়তো বা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি। সাংবাদিক ইলিয়াস বলেছেন, যদি আমরা পাকিস্তানের সাথে থাকতাম তাহলে ভারত আমাদের সাথে এতটা দাদাগিরি দেখাইতে পারতো না। পাকিস্তানের রাজনৈতিক নেতাদের ভুলের কারণে আজকে হয়তোবা আমাদের এই পরিণতি। যাই হোক প্রিয় দর্শক, যদি আমরা চাই, আমরা কখনোই ভারতের আধিপত্য বা ভারতের গোলামি মেনে নেব না। এটা হাসিনা না, এটা একটা নতুন সরকার যেটা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে। অতএব ভারতকে চিন্তা ভাবনা করে করতে হবে। এদেশে আপনারা সীমান্তে এসে উগ্রতা দেখাচ্ছেন, আমরা তো আর মদ খাই না, আমরা মদ খাওয়া মাতাল জাতি না। আমরা সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষ তার ধর্ম শিখবে, পালন করবে, এটা তাদের স্বাধীনতা দেওয়া আমাদের দায়িত্ব। এজন্য আমরা কিছু করছি না। কিন্তু যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে দেব না, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো।